ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে 9 আশ্বিন 1349 শনিবার শ্রী ঠাকুর প্রাতে বাবলাতলায় একখানি বেঞ্চের উপর বসে আছেন। কাছে লোকজন আছেন, কিন্তু বিশেষ কোনো কথাবার্তা হচ্ছে না। প্রফুল্ল কাছে আসতেই বললেন, তোর শরীর ঠিক হয়েছে তো? কাল অনেকগুলি লেখা এসে ফসকে গেল। প্রফুল্ল: কাল বিকাল থেকেই ভালো আছি। ইচ্ছা করলে বিকালের দিকে আসতে পারতাম, কিন্তু বিকালে হাডুডু প্রতিযোগিতার শেষ খেলা ছিল। আগে থাকতে ওরা বিশেষ করে বলেছিল খেলা দেখতে যেতে, তাই গিয়েছিলাম। খেলার মাঠে দর্শক অনেকেই উপস্থিত থাকলেন। খেলোয়াড়রা তো খুশি হয়েই, তাছাড়া বড়দাও খুব ফুর্তি পান। সবাই তোড়জোড় করায় কাল তাই বহু লোক হয়েছিল। খেলাটাও বেশ উপভোগ্য হয়েছিল শ্রী ঠাকুর। তা খুব ভালো। আজকাল দেশি খেলাগুলি উঠে যাচ্ছে, সে কিন্তু ভালো নয়। ফুটবল, হকি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, যা খুশি খেলো, যার যেমন সয় সে তেমনতর, কিন্তু দেশি খেলাগুলিকে বাতিল করা ঠিক নয়। বরং আমার মনে হয় আমাদের দেশে প্রাচীনকালে যেসব খেলার প্রচলন ছিল, বইপত্র খুঁজে পেতে সেগুলি প্রবর্তন করা ভালো। আমাদের খেলাধুলা, গান বাজনা, আমোদ ফুর্তি সব কিছুর মধ্যেই আমাদের কৃষ্টির ছাপ দেখা যায়। তাই কৃষ্টির জাগরণ ব্যাপারে ওগুলির দিকে লক্ষ্য দেওয়া লাগে। ঋত্বিকদের চাই চারচোখা নজর, এমন করে জাল বিস্তার করা লাগে যাতে যে যেমনতর সংস্কারী লোকই হোক না কেন, সে তার নিজস্ব রকমের ইষ্ট কৃষ্টির প্রতি ইষ্টি ও কৃষ্টির প্রতি অন্তরাসী হয়ে উঠতে পারে। বড় খোকার এইসব দিকে খুব লক্ষ্য আছে। খুলনার একটা প্রবীণ দাদা: আমরা হাডুডু, দাঁড়িয়া বান্ধা, ছি বুড়ি, কানামাছি এরকম কত খেলা খেলেছি ছোটোবেলায়। নৌকার বাইচ দিয়েছি কত। আজকালকার ছেলেরা বলে ফুটবলের মতো অত উত্তেজনাপূর্ণ খেলা আর নাই। কিন্তু আমাদের গ্রাম্য জীবনের ওইসব খেলাধুলার উল্লাস বা উত্তেজনা কিছু কম ছিল তা তো মনে হয় না। পুকুরে, নদীতে আমরা যেভাবে দল বেঁধে সাঁতার কেটেছি, একজন একজনের পিছে ফেলে এগিয়ে যাবার চেষ্টা করেছি এবং এইভাবেই তীব্র প্রতিযোগিতা চালিয়েছি। আজকাল আর তা দেখি না। আমাদের প্রতিদিনকার স্নানটাই ছিল একটা উৎসব। আমাদের কালে গ্রামে গায়ে প্রাইজ দেওয়ার রীতি ছিল না, কিন্তু মনের আনন্দ আমরা কত রকম প্রতিযোগিতা নিজেদের মধ্যে চালিয়েছি। গাছে চড়া, লাঠি খেলা, দৌড়ঝাঁপ নাকি শ্রী ঠাকুর, সবচাইতে বড় প্রাইজ হচ্ছে আত্মপ্রসাদ ও মানসিক উল্লাস। তা যদি না থাকে, বাইরে প্রাইজের কোনো দাম নেই। আজকাল সব জায়গায় মানুষের নাম চেতনার দিকে ঝোঁক বেশি। 10 জনের দৃষ্টি আকর্ষণ করতে না পারলে যেমন কিছুই হলো না। এ থেকে বোঝা যায় মানুষের অন্তরের সম্পদ কমে যাচ্ছে, স্ততশ্রোতা তৃপ্তিহীন হয়ে আসছে। ধরো, তোমার বউ তোমাকে খুব সেবা যত্ন করে। তোমার স্বাচ্ছন্দ্য বিধান তার কাছে মুখ্য না হয়ে তোমার কাছে থেকে তারিফ পাওয়া যদি তার কাছে প্রধান লক্ষ্য হয়, তাহলে কিন্তু তার সেবা কৃত্রিম ও তারিফের সাপেক্ষে হয়ে থাকলো। এমনতর যে সেবা তার প্রাণ বা আয়ু বা দৌড় কতখানি, তা সহজেই বুঝতে পারো। তারিফ চাওয়াটা মানুষের স্বভাবগত, কিন্তু এইটে যেখানে প্রধান হয়ে ওঠে, সেখানে বোঝা যায় অনুশীলনে সে আনন্দ পাচ্ছে না। আর অনুশীলনে যদি মানুষ আনন্দ না পায়, তার নৈপুণ্য বা যোগ্যতা বাড়ে না। তাই প্রাইজের লোভে মানুষকে শেষ পর্যন্ত প্রাইজ থেকে বঞ্চিত করে। আমি মানুষকে প্রশংসা দিতে কাতর নই, ও আমার ভালোই লাগে এবং প্রশংসা করি যখন, করিও প্রাণ খুলে, কারণ জানি প্রশংসার ভিতর দিয়ে মানুষের উৎসাহ, উদ্দীপনা ও ফুর্তি বেড়ে যায়, বাঞ্ছিত চলন বৃদ্ধি পায়। কিন্তু মাঝে মাঝে আবার কারো কারো সম্বন্ধে চুপচাপ থাকি, কিছুই কই না, দেখি তাতে তারা কিভাবে চলে। ক্রমাগত প্রশংসার বাষ্প না দিলে যাদের সৎ চলন কিস্মিত হয়ে যায়, সৎ চলনে যে তাদের সহজাত সংস্কার নয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার প্রশংসাও করতে জানা চাই। প্রশংসা এমনভাবে করা লাগে যাতে মানুষ অহংকারে আত্মহারা হয়ে অনুশীলনবদ্ধ করে না দেয়, বরং উৎসাহান্বিত হয়ে অনুশীলনে তারা তীব্র হয়ে ওঠে, ধাপে ধাপে এগিয়ে যাবার প্রেরণা পায়। খুলনার দাদাটি বললেন, আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম, সেই স্কুলের অঙ্কের মাস্টারমশাই আমি কোনো অঙ্ক না পারলে প্রায় বলতেন, তোকে দিয়ে কিছু হবে না, তোর মাথায় গোবর পোড়া, মিছিমিছি বাপের পয়সা খরচ করে লাভ কি, তুই বরং কাস্তে নিয়ে মাঠে যেয়ে ঘাস কাট গিয়ে। সবার সামনে এরকম বলতেন, আর আমার অত্যন্ত অপমান বোধ হতো, কিন্তু যেগুলি পারতাম তার জন্য কখনো প্রশংসা করতেন না। ওই মাস্টারমশাই দরুন অঙ্কে আমি কোনোদিনই রসই পেলাম না শ্রী ঠাকুর।
সে আর কয়ও না, আমিও ভুক্তভোগী কম না। আমি ইংরেজি ধাতু শিখবার পারলেম না। বুদ্ধিমানের মতো কিছু বুঝতে গেলে অনেক মাস্টার মশাই মনে করে ছেলেটা ঢেঁপো, আর তার যে ছাঁচে ও কাঠামো ফেলে বুঝেছেন যে ও বোঝানো। সে ছাঁচ ও কাঠামোর মধ্যে যে নিজেকে না ফেলতে পারে তাকে মনে করেন বোকা। আমি একবার অঙ্কের ক্লাসে ১ আর ১ ২ হয়ে শুনে জিজ্ঞাসা করেছিলাম, তা হবে কি করে? বরং দুটো এক হতে পারে, কারণ দুনিয়ার দিকে প্রকৃতির দিকে চেয়ে আমার তখনকার মতো অভিজ্ঞতা যা হয়েছিল তাতে এইটুকুই বুঝেছিলাম, সৃষ্টির মধ্যে কোথাও কোনো দুটো জিনিস ঠিক সমান নয়। আমার বোধ অনুযায়ী এই কথা জিজ্ঞাসা করায় মাস্টার মশাই দরুন চটে গেলেন। তারপর সে কি মার! আমি কিন্তু হতভম্ব হয়ে গেলাম। মাস্টার মশাই আমাকে এত মারছেন কেন? আমি সত্যই তো কোনো অপরাধ করিনি। আমার বুঝের সঙ্গে মিলছে না, তাই সংগতি করে নিতে চাচ্ছি। তার জন্য মার খাবো কেন? আমাদের সঙ্গে পড়তো দেবেন সরকার, ও আবার আমাকে তখন প্রভু কত! কাঁদো কাঁদো ভাবে মাস্টার মশাইকে বললেন, প্রভুকে মারবেন না, প্রভুকে মারবেন না। তাতেও কি মাস্টার মশাই ক্ষান্ত হন? বরং ওর উপর চটে যাওয়ায় আমার উপর মারের মাত্রাটা বেড়ে যায়। এইভাবে কত ছেলের যে তাদের মৌলিক দৃষ্টিভঙ্গির জন্য মার খায়, তার কি ঠিক আছে? আর এইভাবেই তাদের অনুসন্ধিৎসা নষ্ট হয়ে যায়। ভাবে অত তাফাল দিয়ে কাম কি? জিজ্ঞাসা করতে গেলে তো আবার মার, গালাগালি শুরু হবে। ওর চাইতে চুপচাপ থাকি। ওতে যে শুধু অনুসন্ধিৎসা খতম হতে থাকে তাই নয়, তাদের ব্যক্তিত্বের বিকাশও রুদ্ধ হয়ে যায়। ওই যে মনে একটা ন্যায়সঙ্গত প্রশ্ন জাগছে, অথচ প্রতিকূল পরিবেশের দরুন খোলাখুলিভাবে সেই প্রশ্নটা করতে পারছি না। এতে একটা নিরোধ হয়, আর নিরোধ যার মধ্যে যত হয় তার ব্যক্তিত্ব ততখানি ব্যাহত হয়। তাই অভিভাবক বা শিক্ষক যদি সহানুভূতি সম্পন্ন না হয়, তাদের কাছে ছেলে মেয়েরা যদি সব কথা প্রাণ খুলে বলতে না পারে, তাহলে তা সমূহ বিপদের কথা। যোগেন হালদার, কিন্তু আপনি তো বলেছেন সম্মানযোগ্য দূরত্ব বজায় রেখে চলার কথা। শ্রী ঠাকুর, ও তো সব ক্ষেত্রেই প্রযোজ্য। স্বামী স্ত্রীর মধ্যে যে এত গভীর ও নিবিড় সম্পর্ক, সেখানেও স্বামী যদি স্ত্রীর সঙ্গে সম্মানযোগ্য দূরত্ব বজায় রেখে না চলে, তাহলে স্ত্রী কিছুদিন বাদে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে আরম্ভ করে দেবে। তাই ওই সম্মানযোগ্য দূরত্ব সেখানে দাম্পত্য প্রণয় ও পারস্পরিক শ্রদ্ধা বোধের জন্য অপরিহার্য। যোগেন্দা, পারস্পরিক শ্রদ্ধার কথা বলছেন? স্বামী তো তার স্ত্রীকে শ্রদ্ধা করবেন না। শ্রী ঠাকুর, স্ত্রীর প্রতি সহধর্মিনী প্রতি স্বামীর একটা স্নেহল শ্রদ্ধা থাকে। প্রত্যেক ব্যক্তিত্বের একটা মর্যাদা আছে। আত্মমর্যাদা যারা, তারা অন্যকে যথাযোগ্য মর্যাদা দিয়ে চলে। পারস্পরিক মর্যাদা দান অন্তর্নিহিত শ্রদ্ধাবোধের পরিচয় দেয়। যার যতটুকু মর্যাদা প্রাপ্য, তাকে যদি ততটুকু মর্যাদা না দেওয়া হয়, তবে পারস্পরিক সম্পর্ক সুস্থ ও স্বাভাবিক থাকে না। অন্তরে বন্ধন শিথিল হয়ে উঠতে চায়। ধরেন আপনি বাবা, তাই বলে আপনি আপনার ছেলের সঙ্গে যথেচ্ছ ব্যবহার করতে পারেন না। আপনার হয়তো তাকে শাসন করার প্রয়োজন, কিন্তু সকলের সামনে। ধরেন আপনি বাবা, তাই বলে আপনি আপনার ছেলের সঙ্গে যথেচ্ছ ব্যবহার করতে পারেন না। আপনার হয়তো তাকে শাসন করার প্রয়োজন, কিন্তু সকলের সামনে, সব জায়গায়, সব অবস্থায় শাসন করা চলে না। যেসব অভিভাবক এগুলি বুঝে চলতে না পারে, ছেলেকে তার প্রাপ্য মর্যাদা দিতে না জানে, ছেলেপুলেরা তাদের বিহাতি হয়ে যায়। শিক্ষক, স্বামী, জমিদার, সবারই বেলায় ওই কথা। এমন জমিদার কথা আমি জানি যারা প্রজাপালি কিন্তু বদমেজাজি। রাগ হলেও তো হাটের মধ্যেই একজনকে জুতো পেটা করে ছেড়ে দিল। এই যে মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে চলা, এ কিন্তু বেশি দিন চলে না। এর প্রতিক্রিয়া আছেই। ওই অগণ্য নগণ্য দুর্বল যারা, তারা প্রবল প্রতাপদণ্ডিতদের এমন করে বিবৃত করে তুলতে পারে যে তখন তারা আর চোখে মুখে পথ দেখতে পায় না। কাউকে অপমান করছেন কি, আপনাকে পাল্টা অপমানের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটা ব্যক্তির অহং যথাযথভাবে নড়াচড়া করা চাই। এ যারা না করতে জানে, তারা বিপদে পড়বেই। আবার শুধু বাহ্যিক ব্যবহার ভালো হলে চলবে না, ভাব ভালো হওয়া চাই। অনেকে মৌখিক ভালো ব্যবহার করে, কিন্তু তার মধ্যেই যেন কোনো প্রাণ নেই। তাতে কিন্তু মানুষের প্রাণ ভেজে না। আবার অনেকের অন্তর থেকে অন্যকে অবজ্ঞা করে, নিজেকে সর্বে সর্বা মনে করে, মানুষের প্রতি অশুভ বুদ্ধি এবং অশ্রয়া পোষণ করে, কিন্তু বাইরের একটা মোলায়ম ও কৌশলী চাল নিয়ে চলে। এরা সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারলেও দীর্ঘদিন তাদের অনুদ্ঘাটিত থাকে না। হ্যাঁ, আর একটা কথা মনে পড়ে গেল, স্ত্রীর প্রতি সশ্রদ্ধ ব্যবহার আরও একটা বিশেষ প্রয়োজন আছে। মায়ের স্বামী ভক্তি দেখে সন্তানদের পিতৃভক্তি যেমন বাড়ে, মায়ের প্রতি বাপের স্নেহ শ্রদ্ধাযুক্ত আচরণ দেখে
সন্তানদেরও মাতৃভক্তি আবার তেমন পুষ্ট হয়। কাজল মাকে তো আমি আগে মঙ্গলি বলতাম, কিন্তু এখন মঙ্গলি ডাক মুখেই আসে না। ভাবি ও এখন মা, ও এখন কত বড়। হরেন্দা এসে বললেন, আপনি যে কাপড় আনার কথা বলেছিলেন সে কাপড় আনছি। সেজে ঠাকুর, এখন তোর কাছে রেখে দে, পরে কবে নে, কাকে দেওয়া লাগবি। হরেন্দা, আচ্ছা, তবে ভবানী দেখে যে টাকা দিয়েছিলেন তার থেকে কিছু বেশি লাগছে, বেশিটা দোকানে বাকি আছে। সেজে ঠাকুর, তাতে কিছু না, জিনিসটা তোর পছন্দ মতো আনেইছিস তো। হরেন্দা, আজ্ঞে হাঁ। সেজে ঠাকুর, তাহলেই হলো। বাকি টাকাটা ভবানীর কাছ থেকে আমার কথা বলে নিয়ে দোকানে আজই দিয়ে আসিস। দোকানের বাকি বকেয়া ফেলে রাখা ভালো না। দোকানে বাকি ফেলে রাখলে দোকানদারের অসুবিধা হয়, আর আস্তে আস্তে নিজেদের কম্বল ভারী হয়ে পড়ে। অনেক টাকা জমে গেলে একসঙ্গে দেওয়াও মুশকিল হয়। হরেন্দা, দোকানদাররা তো জানে যে আমাদের টাকা কখনো মারা যাবে না, তাই যত টাকার মালই বাকি চায় আপত্তি করে না। সেজে ঠাকুর, আমাদের আচার আচরণ দিয়ে দোকানদারদের বিশ্বাস উৎপাদন করতে পেরেছি, এ তো খুব ভালো কথা। তবু বাকি বা ধারের মধ্যে যত না যেয়ে পারো সেই ভালো। এরপর হরেন্দা বিদায় নিলেন। সেজে ঠাকুর পূর্বসূত্র ধরে নিজে বলতে লাগলেন, মেয়েদের প্রতি সমীহ এবং সশ্রমও যেমন আমার মজ্জাগত হয়ে গেছে। ছেলেবেলায় তখন বুঝলাম মেয়েদের পেটে মেয়ে আর ছেলে দুইই হয়, কোনো মানুষই মায়ের পেট থেকে ছাড়া জন্ম নিতে পারে না। তখন মেয়েদের প্রতি অশেষ শ্রদ্ধা হলো। ভাবলাম এরা তো ভগবানের মতো, তাই একটা বাচ্চা মেয়ে দেখলেও সে মায়ের জাতের একজন, এ কথা মনে করে শ্রদ্ধা হয়। যোগেন্দা, আপনি বলেছিলেন শিক্ষক বা অভিভাবক যদি সহানুভূতি সম্পন্ন না হয় তাহলে তা সমূহ বিপদের কথা। এটা বিপদটা কি রকম? সেজে ঠাকুর, ধরেন আপনি শিক্ষক, ছেলে একটা জিনিস বুঝতে পারছে না, কিন্তু সে যদি সেই কথা আপনার কাছে অকপটে বলতে না পারে, বলতে গেলেই আপনার কাছে অযথা ধমক খায়, তাহলে তার গোজামিল দেবার প্রবৃত্তি হবে। না বুঝেও বলবেন বুঝেছি, এতে তার মাথাটা একটা আবর্জনার স্তূপ হয়ে থাকবে। ধীরে ধীরে সব ব্যাপারে গোজামিল দিয়ে চলতে অভ্যস্ত হবে। পরে তার চলন চরিত্রের মধ্যে সামঞ্জস্য সূত্র খুঁজে পাওয়া যাবে না, কারণ ধারণা যাদের কদাকার, চলনও তাদের সামঞ্জস্যহীন হয়ে ওঠে। তাই শিক্ষকের খুব সহ্য, ধৈর্য, সহানুভূতি দরকার। তাকে নিজেকে ফেলতে হবে ওই বিশিষ্ট ছাত্রটির অবস্থায়। সে কেন বুঝতে পারছে না, তার বুঝের পাল্লা কত দূর অগ্রসর হয়ে আছে, তার বুঝের দরজাটা কোনটা এবং তা আবার কোন কোন থেকে বন্ধ করে কোন কোন থেকে খোলে, তা তাকে অনুধাবন করতে হবে, আবিষ্কার করতে হবে। এতখানি না করে ধমক দিয়ে যদি তিনি কাজ সারাতে চান, তাতে কখনো তিনি ছাত্রের শ্রদ্ধা অর্জন করতে পারবেন না। এতে ছাত্র ও শিক্ষক উভয়েরই ক্ষতি হবে। তার এই ব্যবহারের ফলে ছাত্র এবং দুর্বিনীতও হয়ে উঠতে পারে। যে হয়তো সৃষ্ট, সংযত ও সংগঠনমূলক ব্যক্তিত্বের অধিকারী হয়ে সমাজের অশেষ কল্যাণ করতে পারত, সে হয়তো একটা ধ্বংসাত্মক মনোভাব করে নিজের এবং পরিবেশের দুর্গতির কারণ হয়ে দাঁড়াল। আবার ধরেন আপনি অভিভাবক, আপনার ছেলে হয়তো কোনো চারিত্রিক দুর্বলতা ও মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে কষ্ট পাচ্ছে, কিন্তু নিস্তারের পথ পাচ্ছে। সে যদি জানে যে আপনার কাছে বললে আপনি রূঢ় আচরণ করবেন না, সহানুভূতির সঙ্গে বিহিত সমাধান দেবেন, প্রয়োজন হলে মাত্রা মতো সহানুভূতি স্নিগ্ধ শাসন করবেন, আবার তার ব্যক্তিত্বের মর্যাদা 10-এর কাছে অক্ষুণ্ণ রাখবেন, তাহলে সে কিন্তু আপনার কাছে সব কথা খোলাখুলি বলে রেহাই পেয়ে যেতে পারে। আর তা যদি না হয়, সে ক্রমাগত গোপন করতে থাকবে। আপনাকে দিয়ে তার পরিশুদ্ধির কোনো কাজ হবে না, আর ওই প্রবৃত্তিবশতা সে হয়তো আপনার কাছে কোনো কাজে লাগাতে পারবে না। কালে কালে তার প্রবৃত্তির খোরাক পায়, এমন তোরও দলের খপ্পরে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়বে আপনার থেকে। এই রকম কত ব্যাপারে যে ঘটে, তার কি ইয়াত্তা আছে? আবার দেখা যায় যেসব পরিবারে অযথা কঠোর শাসন করে, সেসব পরিবারের ছেলেরা বেশি করে মিথ্যাবাদী ও অবাধ্য হয়। তাই বলে শাসন করা যে অন্যায় তা কিন্তু নয়। শাসন ও সোহাগের সুষ্ঠু সমাবেশ চাই, আর মাত্রা জ্ঞানও চাই। ফলকথা, শিক্ষক ছাত্র, পিতা পুত্র ইত্যাদির মধ্যে এমনতর একটা নিবিড় প্রীতির বন্ধন চাই, সম্মানযোগ্য দূরত্ব সম্বন্ধিত এবং অন্তরগতা এবং সহচর্য চায়, যে ছাত্র যেন শিক্ষকের কাছে, পুত্র যেন পিতার কাছে নিজেকে উন্মুক্ত করতে ভয় না পায়। তারা যেন তাদিগকে পরম নির্ভরযোগ্য আশ্রয়স্থল বলে ভাবতে পারে, এবং তা যেন যথাসম্ভব সর্ব ব্যাপারে। সারাদিনের মধ্যে সবার অবসর মতো কোনো না কোনো সময়ে পরিবারে সকলেই মিলে হৃদ্য আলাপ আলোচনা, গল্প গুজব, নির্মল হাস্য পরিহাস ইত্যাদি করার রেওয়াজ যদি থাকে,
তাহলেই ভালো হয়। পরিবারের সকলে মিলে একসঙ্গে নৃত্য, বিনীত প্রার্থনা, গান ইত্যাদি করা ভালো। আর ছাত্র যদি মাঝে মাঝে শিক্ষকের বাড়িতে যায়, নিজেদের বাড়ির আলুটা, মূলোটা, লাউটা, কলাটা শ্রদ্ধার অর্ঘ্য হিসাবে তাকে উপঢৌকন দেয়। আবার শিক্ষকও যদি মাঝে মাঝে ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন, বাড়িতে একটা ভালো জিনিস হলে ছাত্রকে ডেকে খাওয়ান, তাদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করে বেড়ান, তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে অনেকখানি সুফল ফলতে পারে। অভিভাবক শিক্ষক সবারই আবার হওয়া চাই আদর্শনিষ্ঠ, তা না হলে কিছুই হবে না। ছাত্রকে কেন্দ্র করে তাদের পরস্পরের মধ্যে আবার যোগাযোগ থাকা চাই। ছাত্রকে মানুষ করে তোলার ব্যাপারে পরস্পরের সাহায্য করা দরকার। শিক্ষক হওয়া বড় কঠিন কাজ। তিনি হবেন একসঙ্গে ছাত্রের মা বাপ দুই। ক্লাসের উপস্থিত ছাত্রদের মধ্যে কারো যদি পেট খারাপ হয়ে থাকে বা রাত্রে ঘুম না হয়ে থাকে এবং শিক্ষক যদি এক ঝলকে তাকিয়ে তা টের না পায়, তাহলে তিনি আবার কেমন শিক্ষক? তার জন্য দরদি মন চাই, দরদি দৃষ্টি চাই। ছেলের অসুখ অশান্তি যেমন মায়ের চোখ এড়ায় না, শিক্ষকেরও তেমন চোখ চায়। তিনি তখন ছেলেদের নিয়ে জাদু করতে পারবেন। তাকে খুশি করার প্রলোভন ছেলেরা না পারবে এমন জিনিস নেই। আজ যাকে দেখছো বোকা হাবড়া, কাল তাকে দেখবে তুখর চতুর চৌকস, যদি তার জন্মগত খাঁকতি না থাকে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।